গল্পের শুরুটা হয় দুইটা যমজ ভাইকে দেখিয়ে। একজনের নাম জেড আর অন্যজনের নাম মুজ। দুই ভাই এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে চোর আর ক্রিমিনালে পুরো ভরপুর। ছোটবেলা থেকে জেডি এই লাইফটাকে তার নিজের বলে মেনে নিয়েছে, তাই চুরি করতে তার একটুও খারাপ লাগে না, বরং সে আরো চুরিকে একটা গর্বের কাজ বলে মনে করে। অন্যদিকে মুজ চায় একটা নর্মাল জীবন, যেখানে জীবনে চলার জন্য অন্তত পক্ষে চুরি না করতে হয়। বাকি আর 5টা মানুষের মতো সেও চায় নর্মাল ভাবে জীবনযাপন করতে। তবে তাদের মতের বিরোধ থাকলেও তারা দুই ভাই কিন্তু একটা টিম হয়ে কাজ করে। তারা দুই ভাই মিলে প্রতিদিন চুরি করেই তাদের প্রতিদিনের খাবার জোগাড় করে। এরকমই একদিন তারা দুই ভাই একটা ব্রিফকেস নিজেদের বানানো বোম দিয়ে সেটার লক খুলে ফেলে আর ওপেন করতেই দেখে সেখানে অনেক টাকা। বাসায় যাওয়ার পর যখন তারা দুই ভাই এই টাকাগুলো দেখে, তাদের সিনিয়র পার্সন তো দুই ভাইয়ের অনেক প্রশংসা করে। কিছুক্ষণ পর আমরা তাদের মা ক্যাটকে দেখতে পাই। সে আজকে এখানে এসেছে তার বয়ফ্রেন্ড গ্লেনকে সঙ্গে করে নিয়ে। তারা দুইজন মিলে অনেক মূল্যবান কিছু পাথর চুরি করেছে, এই জন্যই পুলিশ তাদের পিছে পড়ে আছে। পুলিশের কাছ থেকে ভাগার সময় গ্লেনের গায়ে গুলি লেগে গিয়েছে, তাই তারা পুলিশের হাত থেকে বাঁচতে শেষবারের মতো তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিতে এসেছেন। সে তার দুই ছেলেকে জড়িয়ে ধরে বলে যে এটাই হয়তোবা আমাদের শেষ দেখা, তোমরা দুজনে ভালো থেকো। এটা বলেই তারা দুজন দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর গাড়িতে যাওয়ার সময় গ্লেন তো পুলিশের ভয়ে তারা যে কোটি টাকা মূল্যের পাথর চুরি করেছিল সেটা গিলে ফেলে। এরপরই 25 বছর কেটে যায়, কিন্তু এখনো তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জেড আর মুজ এখনো চুরি করে তাদের জীবিকা নির্বাহ করে। জেড প্রত্যেকবার চুরি করার সময় বলে যে এটাই লাস্ট, এরপরে আমি আর একবারও চুরি করব না। কিন্তু মুজ তো এখন বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে, সে এখন আর এই চুরির কাজ করতে চায় না। কিন্তু জেডি তাকে প্রত্যেকবার কোনো না কোনো বাহানায় ঠিকই চুরি করতে যাওয়ার সময় নিয়ে যায়। একদিন রাতের বেলায় তারা একটা বাড়িতে চুরি করার প্ল্যান করছিল। তারা কখন চুরি করতে যাবে, কখন সেখান থেকে বেরোবে, মানে সবকিছু ঠিকঠাক করেই বেরিয়েছিল। কিন্তু চুরি করার সময় হঠাৎ করে সেখানে একটা সিকিউরিটি গার্ড চলে আসে। ঠিক ওই সময় মুজ এসে পেছন থেকে গার্ডের মাথায় আঘাত করে এবং তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। কিন্তু যতক্ষণে তারা চুরি করে গেট পর্যন্ত পৌঁছে যায়, ততক্ষণে পুলিশ পুরো এরিয়াটাকে ঘিরে ফেলেছে, তাই এখান থেকে পালানো তাদের জন্য এখন অসম্ভব। তবে মুজ সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় আর জেড ধরা পড়ে যায়, আর তার এই চুরির জন্য জেলও হয়ে যায়। এরপরে 5 বছর কেটে যায় আর আমরা দেখতে পাই জেড জেল থেকে বেশ তাড়াতাড়ি মুক্তি পেয়ে গিয়েছে। জেড সবাইকে বলে যে জেলের মধ্যে আমি সব নিয়ম মেনে চলেছি আর অনেক ভালো ছিলাম, এজন্য আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু কাহিনী তো অন্য কিছু ছিল। আসলে এখানে থাকা ফার্মুন নামের এক পুলিশ অফিসার জেডের সঙ্গে একটা ডিল করেছিল। ডিলটা ছিল এরকম, জেড যদি তার মায়ের চুরি করা ওই দামি পাথরগুলো পুলিশ অফিসারকে খুঁজে এনে দেয়, তাহলে সে তার সাজা মওকুফ করে দিবে। পুলিশ অফিসার তাকে আরো বলে যে কিন্তু যদি তুই এইখানে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোকে আমি যাবজ্জীবন কারাদণ্ডের জন্য ফাঁসিয়ে দেব। অন্যদিকে মুজ তো চুরি করা একদম ছেড়ে দিয়েছে, সে একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করে। সে বিয়েও করে ফেলেছে আর তার কিছুদিন পর বাচ্চা হবে। বেশ ভালোই চলছিল তার দিনকাল। তবে হঠাৎ করেই কোনো ওয়ার্নিং ছাড়াই তার বস তাকে কাজ থেকে বের করে দেয়, কারণ মুজ তার আগের ক্রিমিনাল রেকর্ড তার বসের কাছে গোপন করেছিল। মুজ তখন তার বসকে বোঝানোর চেষ্টা করে যে আমি চুরি করা ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়ে গিয়েছে, এখন আমি ওসব কিছুই করি না। কিন্তু তার বস একটা কথাও শোনে না। এরপর যখন সে বাড়ি ফিরে আসে, ঘরে ঢুকতেই তো সে চমকে যায়, কারণ তার ওয়াইফের সঙ্গে তার ভাই জেড বসেছিল। বাইরে এসে মুজ এরপর জেডকে জিজ্ঞেস করে যে তুমি এত সহজে জেল থেকে কিভাবে বেরিয়ে গেলে। এরপর সে তার ভাইকে ফার্মুনের ওই ডিলের ব্যাপারে বলে, যেটাই তাদের শেষবারের মতো আবারও চুরি করা লাগবে। সে আরো বলে যে ওখানে তারা অনেক পরিমাণ মূল্যবান পাথরও পাবে, কিন্তু মুজ তাকে সরাসরি বলে দেয় যে আমি আর এই রাস্তায় নেই। এরপর তারা দুই ভাই মিলে অনেকক্ষণ তাদের ছোটবেলার কাহিনী মনে করে, নিজেদের মধ্যে অনেক খুনসুটি করে। খুনসুটি করতে করতে তো একসময় তাদের হাতাহাতিও শুরু হয়ে যায়। তখন মুজের ওয়াইফ এবি এসে তাদেরকে থামায়। এরপর রাতের বেলায় মুজ তার ওয়াইফ এবিকে বলে যে জেড কোনো আর্মিতে নেই,
ও আগে জেলে ছিল। তখন এবি বলে, আমি তো এটা আগে থেকেই জানতাম। এরপর এবি তাকে বলে যে আমরা এখন আমাদের সন্তান নিয়ে পরিকল্পনা করতে পারি। অন্যদিকে তো ফার্মা জেডকে জোর করে ধরে তার কাছ থেকে একটা রাইফেলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় আর তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি খুব দ্রুত আমাকে ওই পাথরগুলো খুঁজে না এনে দাও তাহলে আমি তোমাকে মার্ডার কেসে ফাঁসিয়ে দিব। পরের দিন সকালবেলা মুজ যখন জেডের কাছে যায় তার এই অবস্থা দেখে তাকে শেষবারের মতো সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর জেড তাকে বলে যে আমাদের এখান থেকে অন্য একটা শহরে যেতে হবে। তাই মুজ তার ওয়াইফকে ফোন করে মিথ্যা কথা বলে যে তার দাদি অনেক অসুস্থ, এই জন্য সে জেডকে ছাড়তে যাচ্ছে। প্রথমে তো তার ওয়াইফ একটু না করে, কারণ এই টাইমে মানে প্রেগনেন্সি টাইমে সে কোনোভাবেই মুজকে ছাড়তে যাচ্ছিল না। কিন্তু যখন চিন্তা করে দেখে মুজ তো জেডকে ছাড়তে যাচ্ছে আর না হলে সে তার বাসায় এসেই থাকবে, এজন্য পরে সে রাজি হয়ে যায়। এরপর তারা দুই ভাই রওনা দেয় সেই শহরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় তারা একটা হোটেলে রাতটা কাটানোর জন্য থামে, কিন্তু রুম তো একটা বুক করেছে, তাই বেডও ওখানে একটাই ছিল। ওখানে কে ঘুমাবে এটা নিয়ে আবার দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর এই তর্কের এমন এক ফলাফল হয় যে তারা দুজনের কেউই বিছানায় ঘুমায় না। পরের দিন সকালবেলায় তো জেডকে খুঁজে না পেয়ে ফার্মুন চলে যায় তার বাসাতে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় বিছানায় একটা পুতুল শুয়ে রাখা। এরপর যখন তার ফোনটা ট্র্যাক করে সেটা পায় ওয়াশরুমের মধ্যে। এদিকে জেড মুজকে বলছিল যে চুরি করার আগে আমি একজনের সঙ্গে দেখা করতে চাই। এরপর তারা দুই ভাই মিলে চলে আসে ওই মেয়েটার বাড়িতে। এই মেয়েটার নাম ব্যাতিস্তা। জেডকে তার বাসার সামনে দেখে সে তো পুরো অবাক হয়ে যায়, তবে সে বেশ রাগও করেছিল, কারণ জেড জেল থেকে বের হবার পর তার সঙ্গে এখনো পর্যন্ত কোনো কন্ট্যাক্ট করেনি। তবে একটু পর সে আর তার রাগ ধরে রাখতে পারে না, ঠিকই জেডকে নিয়ে তার বেডরুমে চলে যায়। আর মুজ তো সেখানে একা একা মাসুম বাচ্চার মতো টিভি দেখতে থাকে। তবে হঠাৎ করে সেখানে একটা বড় ভাল্লুক চলে আসে আর নিজে থেকে দরজাটা বন্ধ করে দেয়। মুজ তো প্রথমে দেখে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু মুজকে অবাক করে দিয়ে সে ওখানে মুজের সামনে বসে মানুষের মতো সিগারেট খেতে শুরু করে। এরপর আবার সেই ভাল্লুকটা মুজকে বলে যে আমার নাম সামিউল। মুজও তখন তার পরিচয় দেয়। তাদের মধ্যে ভালোই কথাবার্তা চলছিল। অন্যদিকে ব্যাতিস্তা যখন বাথরুমে যায় তখন জেড দ্রুত তার ব্যাগের থেকে আইডি কার্ডটা চুরি করে নেয় আর সেও দ্রুত গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপর তারা দুইজনই সেখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে গিয়ে তারা রাতের বেলায় একটা হোটেলে উঠে পড়ে। এরপর জেড যখন ওয়াশরুমে ফ্রেশ হতে যায় এই সুযোগে মুজ জেডের ব্যাগটা চেক করে আর সেখানে অনেকগুলো চিঠি দেখতে পায়। আর অবাক করা বিষয় হলো এই সবগুলো চিঠি তাদের মা ক্যাট পাঠিয়েছে। একটা চিঠিতে লেখা ছিল যে প্ল্যান শুরু হয়ে গিয়েছে, শুধু মুজকে কিছু বলো না। এটা দেখে তো মুজের অনেক খারাপ লাগে। সে জেডকে জিজ্ঞেস করে যে মা শুধুমাত্র তোকে কেন চিঠি লিখেছে। তখন জেড বলে কারণ তুই অনেক ইমোশনাল, এজন্য মা তোকে কিছু জানাতে চায়নি। এটা শুনে মুজ আরো বেশি রেগে যায়। সে তাকে বলে যে তোর সব কথা মিথ্যা, কোনো লকারও নেই আর কোনো পুলিশও তোকে এই কাজ করতে বলেনি। এটা বলেই তো সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যখনই ওখান থেকে চলে যেতে লাগে ঠিক তখনই তার সামনে তাদের মা ক্যাট চলে আসে। এত বছর পর নিজের মাকে এইভাবে দেখে সে এমন শক খায় যে বেলকনি থেকে সোজা গিয়ে গাড়িতে গিয়ে পড়ে। এরপর তারা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, কিন্তু মুজ তো তখনও রেগেছিল। সে তার মাকে বলে যে 25টা বছর হয়ে গিয়েছে, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি। তখন তার মা বলে আমাদের পেছনে পুলিশ উঠে পড়ে লেগেছিল, এই কারণে তো আমি গা ঢাকা দিয়েছিলাম। আর তোমরা তো জানোই না গ্লেন ওই সব পাথরগুলো কিভাবে গিলে ফেলেছে। আর তার উপর একটু পরে পুলিশের গুলি লেগে গ্লেন ওখানেই মারা যায়। এই জন্য আমি তার লাশকে খুব সতর্কতার সাথে নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় মাটি চাপা দিয়ে রেখেছিলাম। এরপর এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছি যাতে করে পুলিশ আর আমার কোনো সন্ধান না পায়। কিছুদিন হলো আমি আবারও ফিরে এসেছি, কারণ আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার ব্রেন ক্যান্সার হয়েছে। এটা শুনেই তো মুজের পায়ের নিচ থেকে কেমন যেন মাটি সরে যায়। সে তো ওখান থেকে উঠে এসে কান্নাকাটি শুরু করে। এরপর জেড তাকে এসে বোঝায় যে তুই এত কেন ভেঙে পড়ছিস, আমরা তো কিছু চুরি করছি না, যেটা আমাদের প্রাপ্য। 25 বছর আগে যেটা পাওয়ার কথা ছিল ওইটাই শুধুমাত্র আমরা আবার ফিরিয়ে নেব। এ কথা তো একদম মুজের অন্তরে গিয়ে লাগে। তাই সে সত্যি সত্যি শেষবারের মতো আবারও তার ভাইয়ের সঙ্গে চুরি করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় তারা তিনজন মিলে চলে যায় গ্লেনের লাশটা খুঁজে বের করতে। অন্যদিকে দেখা যায় সেই পুলিশ অফিসারটা ব্যাতিস্তার বাড়ি
পর্যন্ত পৌঁছে যায় আর জেডের সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে। কিন্তু প্রথমে তো ব্যাতিস্তা কিছুই বলতে চাচ্ছিল না। তারপর ফারমুন যখন তাকে জোর করতে শুরু করে তখন ব্যাতিস্তা স্বীকার করে যে হ্যাঁ, জেড আর তার ভাই আমার এখানে এসেছিল, কিন্তু কেন জানি না জেড আমার আই কার্ডটা চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় জেড ব্যাতিস্তার সেই আই কার্ডটা ব্যবহার করে তার কাজের জায়গায় গিয়ে সেখান থেকে মাটি খোঁড়া একটা মেশিন চুরি করে বেরিয়ে পড়ে। এরপর ক্যাট তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে গ্লেনকে মাটি চাপা দিয়েছিল। মুজ সঙ্গে সঙ্গে মাটি খোঁড়া শুরু করে আর কিছুক্ষণ পরে তারা গ্লেনের লাশটাও খুঁজে পায়। এমনকি এত বছর পর সেই দামি পাথরগুলো ঠিক একই রকম আছে। কিন্তু তারা যখন ওইগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে তখনই ওই জায়গার মালিক তার গার্ডদের নিয়ে চলে আসে। আসলে এতদিনে ওই পরিত্যক্ত জায়গাটা একটা গলফ খেলার জায়গা হিসেবেই তৈরি হয়েছে, তাই ওই জায়গার মালিক তার সব গার্ডদেরকে দিয়ে মুজদের গলফ খেলা বল দিয়ে মারছিল। তারা তিনজন তো সেখানে ধরা পড়তে পড়তে কোনো মতে পালিয়ে আসে। এরপর একটা জঙ্গলের মধ্যে এসে তারা গ্লেনের লাশটাকে এইবার পুরো রীতিনীতি অনুযায়ী দাফন করে দেয়। জেড তখন বলে সবকিছু আমার প্ল্যান মতোই চলছে। তখন তার পুরনো কথা মনে পড়তে শুরু করে, কিভাবে সে জেল থেকে বেরিয়েছে, মুচের চাকরি কিভাবে চলে গিয়েছে, এই সব কিছু। মুচের এটা শুনে মনে হয় যে আমাকে যে চাকরি থেকে বের করে দিয়েছে এটা তো আমি কাউকে বলিনি। তখন সে ভালো করে বুঝতে পারে তার এই চাকরি যাওয়ার পেছনে নিশ্চয়ই জেডের হাত রয়েছে। জেড আর তার মা মিলে ইচ্ছে করে এইসব কাজ করেছে। এই কথা বলেই সে জেডকে মারতে শুরু করে আর মারতে মারতে তো তাকে ওই কবরের মধ্যে ফেলে দেয় যেখানে তারা গ্লেনকে দাফন করেছে। এরপর সে রাগ করে ওখান থেকে একটা নদীর পাশে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন ক্যাট তার কাছে গেলে মুজ জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো, তুমি কি আমাদের জন্য এখানে ফিরে এসেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ক্যাট তখন বলে আমি মানছি আমি তোমাদের ভালো মা হতে পারিনি, কিন্তু যে কয়দিন বেঁচে আছি আমি চাই আমার দুইটা ছেলের সঙ্গেই থাকতে। ঠিক তখনই দেখা যায় ফারমুন ওখানে চলে আসে আর জেডকে সে ধরে ফেলে। তাকে ধমক দিয়ে বলে যে তোকে আমি যে কাজটা করতে দিয়েছিলাম তুই সেটা না করে আমাকে ধোকা দিয়ে বেড়াচ্ছিস, তোর সাহস তো কম না। এরপর সে ওখানে তাদের দুই ভাইকে বেঁধে ফেলে। তখন জেড চিন্তা করে যে বাঁচার মাত্র একটাই রাস্তা আছে, তাই সে বুদ্ধি করে তাদের সেই দামি পাথরগুলোকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এরপর ফারমুন সেখানে ক্যাটকে বলে যে হয় ওই দামি পাথরগুলো না হয় তোমার ছেলেরা, এই দুইটার মধ্যে তোমার যে কোনো একটাকে চুজ করতে হবে। ক্যাট তখন একটু চিন্তা ভাবনা করে বলে যে ঠিক আছে, আমার ছেলেদেরকে তুমি রেখে দাও। এটা বলে সে দামি পাথরগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। একটা মার এরকম চিন্তা ভাবনা দেখে তো ফারমুন নিজেই অবাক হয়ে যায়, কিন্তু সে তো ঠিকই তার দুই ছেলেকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় জেড ফারমুনকে ব্ল্যাকমেল করে বলে যে আমি তোমার সব কথা বাইরে ফাঁস করে দেব। কিন্তু ফারমুন তখন একটু হেসে বলে একটা ক্রিমিনালের কথা বাইরে কেউ বিশ্বাস করবে না। কিছুক্ষণ বাদে গাড়ির মধ্যে তখন আবার দুই ভাইয়ের ঝগড়া শুরু হয়ে যায় আর এরপর হাতাহাতি শুরু হতেই তো জেডের একটা লাথি গিয়ে পড়ে ফারমুনের মুখের ওপর, যার কারণে ফারমুন কন্ট্রোল হারিয়ে গাড়িটা নিয়ে একদম পাশের একটা খাদে পড়ে যায়। এই ঘটনাতে ফারমুন সেখানে অজ্ঞান হয়ে যায় আর দুই ভাই মিলে কোনো মতে তাদের বাঁধন খুলে গাড়িটাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে যায়। এরপর মুজ তার ওয়াইফকে ফোন করে বলে যে আমি খুব শীঘ্রই বাসায় ফিরে আসবো। একটু পরে মুজ জেডকে জিজ্ঞেস করে ওই পাথরগুলো তো মা নিয়ে গেছে, এখন আমরা তাকে কিভাবে খুঁজে পাবো? অন্যদিকে তো ক্যাট ওই দামি পাথরগুলোকে নিয়ে একজনের কাছে বিক্রি করে দেয় এবং অনেক টাকা পায়, কিন্তু সে সবগুলো বিক্রি করেনি, এখনো তিনটা তার কাছেই রেখে দিয়েছিল। এরপর সে ওখান থেকে যখন বাহিরে আসে তখন তার দুই ছেলে তার জন্য অপেক্ষা করছিল। দুজনেই তখন একসাথে বলে ওঠে এইবার তুমি কি করবে মা? ক্যাট তখন কোনো উপায় না পেয়ে আবারও সেখান থেকে পালাতে শুরু করে আর দুই ভাইও তাদের মায়ের পিছু করতে শুরু করে। পালাতে পালাতে তখন ক্যাথের হাত থেকে সেই টাকার ব্যাগটা পড়ে যায়। জেড যখন ওই ব্যাগটা দেখতে পায় সে তো ওটা নিয়ে ওখান থেকে পালাতে চায়, কিন্তু ফারমুন আবার তখন সেখানে চলে আসে। সে তো প্রচন্ড রেগেছিল আর বলছিল যে এইবার আমি তোদের পুরো পরিবারকে একসাথে শেষ করে দেব। তারা দুই ভাই তখন ফারমুনকে বলছিল আমাদেরকে ছেড়ে দাও, প্রয়োজনে তোমাকে সব টাকা আমি দিয়ে দেব। কিন্তু ফারমুন তো এবার তাদেরকে কোনো মতেই ছাড়বে না। এদিকে ওই রকম মোমেন্টে তখন আবার তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে তারা মরে গেলে মুজের বাচ্চাকে কে পালবে। তখন ক্যাট উপর থেকে তাদের ছেলের এই কাণ্ড দেখছিল আর এই প্রথমবারের মতো তার মনে হতে শুরু করে যে সে কত বড় সেলফিশ মা। এদিকে ফারমুন তো এখন এলোপাথারি গুলি করতে শুরু করে।
আর এই ব্যাগটাও পেয়ে যায়। কিন্তু ব্যাগের ভেতরে ছিল একটা পেপার স্প্রে, তাই জিপার খোলার সঙ্গে সঙ্গে তো সম্পূর্ণ পেপার স্প্রে তার চোখে মুখে গিয়ে ভরে যায়, যার কারণে তার হাত থেকে গুলি তখন এদিক ওদিক ছুটছিল। তখন একটা গুলি তো সোজা গিয়ে লাগে গ্যাস সিলিন্ডারে, সঙ্গে সঙ্গে সেখানে একটা বড়সড় ব্লাস্ট হয়ে যায়। তারা দুই ভাই তো এই সুযোগে ওই টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। কিন্তু ঠিক ওই সময় আবার পুলিশ চলে আসে। সবকিছু যখন প্রায় শেষের দিকে তখন সেখানে তাদের মা চলে আসে। তারা দুই ভাই তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখানে তাদের মা আবার কোত্থেকে আসলো, আর সে এতক্ষণ বা কোথায় ছিল। এরপর তাদের মা সোজা পুলিশের কাছে চলে যায় আর নিজের নামে সবকিছু কনফেস করে নেয়। এর কিছুদিন পর মুজ একজন জাজের কাছে যায়, যার কাছে জেডের ওই ফিঙ্গারপ্রিন্টওয়ালা বন্দুকটা ছিল। এই জাজটা আসলে ফারমনের বাবা, তাই সেও তার মতোই লোভী। কিছু টাকার বিনিময়ে কোনো কিছু জিজ্ঞেস না করেই ওই বন্দুকটা সে মুজকে দিয়ে দেয়। এরপর সে ওখান থেকে বাড়িতে ফিরে আসে, যেখানে তার ওয়াইফ আর তার নতুন একটা জীবন অপেক্ষা করছিল। ওই সময় জেড সেখানে চলে আসে আর অনেক বছর পর তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করে। এরপরে তাদের দুই ভাইয়ের কথা থেকে জানা যায় যে জেড ওই টাকা দিয়ে মুজের সন্তানের জন্য একটা জমিও কিনে রেখেছে। এখন তাদের দুই ভাইয়ের কাছে তেমন কোনো টাকা নেই, কিন্তু তাদের সংসারে সুখের কোনো অভাব নেই। কিছু মাস পরে তারা পুরো পরিবার মিলে জেলখানায় ক্যাথের সঙ্গে দেখা করতে যায়। ক্যাথ ও তার নেক্সট জেনারেশন মানে মুজের বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। মুজ তার পুরো পরিবারকে একসঙ্গে দেখে অনেক খুশি ছিল, কিন্তু এত খুশির মধ্যেও তার মনে টাকার চিন্তা ঠিকই চলছিল। এরপর যখন তারা জেলখানা থেকে বেরিয়ে আসে তখন জেড তার পকেট থেকে 3টা দামি পাথর বের করে মুজকে দেখায় আর বলে, মা জেলখানায় যাওয়ার আগে এই 3টা পাথর গ্লেনের মতোই গিলে খেয়ে ফেলেছিল। এখানে 2টা তোর আর একটা হলো আমার, যা দিয়ে বাকি জীবনটা আমরা অনেক ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো। ওই পাথরগুলো পেয়েই তো মুজের মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে ওঠে। এখন তার বাচ্চার ভবিষ্যৎ নিয়েও তাকে আর চিন্তা করতে হবে না। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটা।